আলোচক সহ যারা আমাদেরকে দেখছেন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সবসময় জানতাম এটা মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের সবচেয়ে বড় আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে এবারের যে ফলাফল, এই ফলাফল কিছুটা হলেও আমার মনে হয় যে প্রগতিশীল মানুষকে কিছুটা হলেও অবাক করেছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। একটা নির্বাচন হয়েছে দীর্ঘদিন, তরুণ প্রজন্ম যাদের একটা আক্ষেপ আছে যে দীর্ঘদিন শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে নির্বাচন না হওয়ার কারণে তারা ভোট দিতে পারেনি, যার জন্য দেখবেন আপনি ভোটার উপস্থিতির সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এই নির্বাচনটা যদি সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারতাম বা দেখতে পারতাম, তাহলে আগামী নির্বাচনগুলির ক্ষেত্রে একটা ইতিবাচক বার্তা কিন্তু মানুষ পেত। কিন্তু নানা ঘটনা দুর্ঘটনার কারণে এই নির্বাচন নিয়ে এখন সেই বিগত নির্বাচনগুলির মতোই কিছু প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। তারপরও একটা তরুণ সমাজ একটা রায় দিয়েছে, এটাকে কিন্তু আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু একটা জিনিস আপনার যে এখানে যে বিতর্কগুলি উঠেছে, সেই বিতর্কগুলির সমাধান যদি কর্তৃপক্ষ সঠিকভাবে দিতে পারে, তাহলে কিন্তু আমি মনে করি যে রাজনীতির জন্য একটা সুবাতাস বইবে। যেমন এখানে সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ হয়েছে যে প্রশাসনের পক্ষপাতিত্বের একটা অভিযোগ, প্রার্থীদেরকে সবাইকে সমানভাবে ট্রিটমেন্ট না দেওয়া, অথবা ফলাফলের ক্ষেত্রে কিছু অস্পষ্টতা, তারপর প্রশাসনের কারো অতি উৎসাহী ভূমিকা ইত্যাদি ঘটনাগুলো যদি না ঘটতো, তাইলে আমরা মনে করতাম যে একটা চমৎকার পরিবেশের মধ্যে ডাকসু নির্বাচিত অনুষ্ঠিত হচ্ছে। তা আমরা যদি বিগত আমলেও যদি অভিযোগ শুনি, এখনও শুনি, তাহলে এইটা আমাদের কাছে তো কাম্য না। কারণ 5ই আগস্টের আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে, যেখানে জনগণের ক্ষমতায়নটা আমরা দেখতে চাই। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। সেখানে যেমন আপনি যে ঘটনাগুলি হয়েছে আমরা দেখেছিলাম যে এইদিকে ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, যতই আমরা বলি যে সমর্থিত অথবা মনোনীত, কিন্তু এটা তো রাজনীতির একটা ছোঁয়া আছে, রাজনীতির একটা প্রভাব আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। একদিকে নির্বাচনটা হচ্ছে রাজনৈতিক সেন্টিমেন্টকে ধারণ করে, অন্যদিকে আমরা দেখলাম 5 তারিখের পর বলা হচ্ছে যে হলে কোনো রাজনীতি চলবে না। এটা সম্পূর্ণ একটা বিপরীতমুখী প্রত্যয়। যে ছেলেরা কোথায় থাকে? হলে থাকে। এবং ঢাকা ইউনিভার্সিটির মূল বৈশিষ্ট্য হলো হল কেন্দ্রিক একটা রাজনীতি, যেখানে আমরা শিক্ষার পাশাপাশি কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো কিন্তু হলের মধ্যে হয়। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিতর্ক, এগুলির মাধ্যমে ছেলেদেরকে আগামী দিনের নেতৃত্ব প্রস্তুত করা। কিন্তু এখানে আমরা দেখলাম যে ডাকসু নির্বাচন হবে, ক্যাম্পাসে রাজনীতি হবে, হলে থাকতে পারবে না। এবং আপনি দেখবেন বিগত 15 বছর একটা এস্টাবলিশমেন্ট ওখানে ছিল ছাত্রলীগের। তাদের বিশ্ববিদ্যালয়ের একটা দৈত্যের মতো তারা বিশ্ববিদ্যালয়কে দখল করে রেখেছিল। বিরোধী মতকে দমন, তাদের কথা বলতে না দেওয়া, রাজনৈতিক কর্মসূচি না, এমনকি পরীক্ষা পর্যন্ত তাদেরকে দিতে দেয়নি। সেই লোকগুলি তো হলে ছিল। তো সেই লোকগুলিকে হলের এই কালচার পরিবর্তন করার জন্য তো ওখানে ভিন্ন মতাবলম্বী যারা ছিল তাদেরকে ওখানে যাওয়ার ব্যবস্থা তো করার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করে না। বরং কর্তৃপক্ষ কি বলেছে, হলে কোনো রাজনীতি চলবে না। অর্থাৎ আগে যারা ওখানে ছিল তাদেরকে আপনি এস্টাবলিশমেন্ট করেছেন। আর এছাড়া আরও একটা নতুন একটা আমরা শব্দ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনেছি, যেটা আমি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতির কর্মী ছিলাম, নেতৃত্ব দিয়েছি। গুপ্ত রাজনীতি আমি আর কোনোদিন শুনি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা টার্ম শুনলাম যে গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। মানে আপনি কখনো কোনো সংগঠনের অধীনে ছিলেন, এখন আপনি নিজের খোলস পরিবর্তন করে বললেন না দিস ইজ মাই আইডেন্টিটি। এইটা যার জন্য প্রগতিশীল ছাত্র রাজনীতির নেতৃত্ব যারা, তারা কিন্তু বারবার বলেছিল এই গুপ্ত রাজনীতি কারা, এটা স্পষ্ট করা উচিত। এই গুপ্ত রাজনীতি বা গুপ্ত প্যানেল, এটি নিয়ে কি আসলে ফলটা এরকম হলো না? এগুলি হলে আমি মনে করি যে দুর্বলতাগুলোর এগুলি অন্যতম একটি কারণ। তারপর দেখবেন যে আপনার একটা নির্বাচনের জন্য একটা আচরণবিধি আপনি করেছেন যে প্রার্থীরা কে কি করতে পারবে। আমরা দেখছি এক প্রার্থীর ক্ষেত্রে এক ধরনের আচরণ, অন্য প্রার্থীর ক্ষেত্রে আর অন্য ধরনের আচরণ। যেমন আমরা যদি একটা স্পেসিফিক বলি টিএসসিতে কেন্দ্র যেটা ছিল, রোকে হলের প্রায় 6400 ভোট ছিল, এবং ডাকসুর আচরণবিধিতে স্পষ্ট ভাষায় বলা আছে যিনি প্রার্থী থাকবেন তারা অবাধে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তারা পর্যবেক্ষণ করতে পারবেন, এবং কোনো বিষয় যদি তাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেইটা যারা সংশ্লিষ্ট কর্মকর্তা বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলবেন। অথচ আমরা দেখেছি টিএসসি কেন্দ্রের একটা প্যানেলের প্রার্থীকে আপনি অবাধে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে, আরেকজন যখন গেছে তাকে বাধা দেওয়া হয়েছে। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার যেটা আমরা এবার আরেকটা কথা বলা হচ্ছে যে এই যে ট্যাগিং করা, ট্যাগের রাজনীতি। পাশাপাশি আমরা দেখলাম প্রথম আলোর মতো পত্রিকা থেকে শুরু করে বেশ কিছু অনলাইন মিডিয়া তাৎক্ষণিক প্রচার চালাচ্ছে যে ছাত্রদলের মনোনীত আচরণবিধি লঙ্ঘন করে চলেছে।
এবং এমনভাবে ছাত্রদের মধ্যে একটা নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এরা মনে হয় নিয়ম কানুন কিছু মানছে, যেটা আমি মনে করি এই নির্বাচনে আবিদের ইমেজের ক্ষেত্রে একটা ব্যাপক সংকট তৈরি করেছে। অথচ দেখবেন 4 ঘন্টা পর যখন এটা প্রত্যাহার করা হয়েছে তখন কিন্তু ভোর 4টা ভোট গ্রহণ করা শেষ। অর্থাৎ এই ঘটনাগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিরপেক্ষ নির্বাচনের যে ইমেজ সেই ক্ষেত্রে কিছু প্রশ্নবোধক চিহ্ন দেখেন। আরেকটি কথা আপনি দেখবেন যে এই আমরা দেখলাম এখন এই যে আজকে থেকে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে শামসুন নাহার হলে একজন শিক্ষার্থী ভোটার, উনি যখন ভোটার রেজাল্ট ঘোষণা করছে যে মনে হচ্ছে ওই প্রার্থীর নাম জিএস বাকের মজুমদার, মনে হয় বাকের মজুমদার, বলছে উনি 0 ভোট পেয়েছে। ওই ছাত্রী কিন্তু তাৎক্ষণিক প্রতিবাদ করেছে যে আমি নিজে বাকেরকে ভোট দিয়েছি, তাহলে আমার ভোটটা তো থাকবে, কিন্তু ওখানে 0 হয়েছে। সুতরাং এই ধরনের কিছু ঘটনা, তারপর শহীদুল্লাহ একই ঘটনা, স্বতন্ত্র এক প্রার্থী, উনি বলেছে আমি 3 দলের 3 প্রার্থীকে 3টা ভোট দিয়েছি, বিপি জিএস জিএস, অথচ আমি যাকে জিএস প্রার্থী ভোট দিয়েছি উনিও 0 ভোট পেয়েছে ওই কেন্দ্রে, কার্যনাল কেন্দ্রে। তো এই সকল ঘটনা সামগ্রিক নির্বাচন ব্যবস্থাকে নিয়ে কিছু প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে। এগুলি যদি না হতো তাহলে আমার মনে হয় ডাকসু নির্বাচনকে নিয়ে আমরা গর্ব অনুভব করতে পারতাম।